বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর বাণিজ্য শাখার শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের সাথে আজকে ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে আলোচনা করব। কোন অধ্যায় বলো তো? তৃতীয় অধ্যায়। যে অধ্যায়ের কিছু সূত্র তোমাদেরকে শিখতে দিছিলাম, তোমরা নিশ্চয়ই শিখে রাখছো। তো আসো আমরা সেগুলো নিয়ে সৃজনশীলটা করি। আমি তোমাদের সাথে আজকে সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব, যে মানে অঙ্কগুলো কিভাবে আমাদের এই যে সূত্র মোতাবেক, যে সূত্রগুলো তোমাদেরকে শিখতে দিছি সেই সূত্র মোতাবেক আমরা অঙ্কগুলো কিভাবে করব। আসো আমরা তাহলে সৃজনশীলটা একটু পড়ি। দেখো, আগে তোমাদের সর্বপ্রথম কাজ হবে কি জানো? জ্ঞানমূলক এবং অনুধাবনটা আগে উত্তর দিয়ে ফেলবা, না হলে সময়টা বেশি অপচয় হবে। এরপরে তুমি উদ্দীপক পড়বা। দেখো, প্রথমে তোমাকে বলছে সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ। তোমরা 35 পেজটা খোলো। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়? তাহলে কিসের পার্থক্য সৃষ্টি হয়? অর্থের সময়ের মূল্যের পার্থক্য সৃষ্টি হয়। কিসের? অর্থের সময়ের মূল্যের পার্থক্যটা সৃষ্টি হয়। আমরা এরপরে বলছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটা ব্যাখ্যা করো। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটা কি বলো তো? চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি হচ্ছে, আমাদের গ্রাম্য ভাষায় বলে কিছু লোকে সুদের উপরে টাকা বা কারোকে সুদের উপরে টাকা দেয়, সেটাকে বলে কি? সুদের সুদ আসলের নাতি। আসলে এই গ্রাম্য ভাষার এই প্রবাদ বাক্য বা প্রবাদে হোক আর কথায় কথায় যে বলে গ্রামের মধ্যে গ্রাম্য লোকেরা, সেটাই হচ্ছে এই চক্রবৃদ্ধি। কি বলো তো? ধরো, আমার বোর্ডে তো জায়গা নেই, ধরো 100 টাকা বা 1000 টাকায়, সাপোজ 1000 টাকার 1 বছরের সুদ ধরো 10% যদি হয়, 10%, তাহলে তোমার সুদ কত হবে? 100 টাকা। এর পরবর্তী বছর, প্রথম বছর তোমার 1000 টাকা তুমি একজনকে দিলা, তোমার 10% সে সুদ দিবে। সুদের হার কত? 10%। 1000 টাকা 10% হয় 100 টাকা। পরবর্তী তোমার এই 100 টাকার 1000 টাকা কত হয়েছে? মোট 1100 টাকা। পরবর্তী দ্বিতীয় বছর তোমার এই 1100 টাকার সুদ দিতে হবে। কি? 1100 টাকার সুদ দিতে হবে। পরবর্তী বছর এই 1100 টাকার ধরো 110 টাকা আসবে, ধরো সুদ 1100 টাকার 110 টাকা হবে সুদ দ্বিতীয় বছর। তৃতীয় বছর তোমার এই 1100 এটা সহ এটা এই সুদটা আবার যোগ হবে, টাকা সুদ হবে 1110 টাকা, সব মিলেই। আবার পরবর্তী বছর এই 1110 টাকার সুদ হবে। এরকম করেই তৃতীয় বছর, মানে আসল সহ সুদ সহ যোগ করি, আবার আসল সুদাসলের সুদ ধরাটাই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। তুমি এভাবে বুঝিয়ে লিখতে পারলেই হয়ে যাবে। এবার দেখো, তোমরা বলছে কি, এবার আমরা উদ্দীপক পড়বো। কি পড়বো বলো তো? উদ্দীপকটা পড়বো, সবাই একটু ধরো এবং উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়তে হবে। জনাব আলী সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরে টাকা দ্বিগুণ হয় পলিসিতে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে। দেখো, বলছে জনাব আলিম সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরে টাকা দ্বিগুণ হওয়ায় পলিসিতে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% মুনাফায় একই মেয়াদের সঞ্চয়পত্র ক্রয় করেন। কি করেন? একই মেয়াদের সঞ্চয়পত্র ক্রয় করেন। মানে সে ব্যাংকে যে টাকাটা রাখবে সেটা দ্বিগুণ হবে, সেই পলিসিতে সে কি রাজি নয়। সে কি করছে? তার দ্বিগুণ হওয়া পলিসিতে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে সে নিজের বুদ্ধিতে চাইছে যে ব্যাংকে জমা রাখবে এবং সেটা ক বছরে? 6 বছর পরে দ্বিগুণ হবে। কিন্তু তার বন্ধুর পরামর্শে সে কী করছে বলো তো? পোস্ট অফিসে, কোথায়? সঞ্চয়পত্র কিনতে হয় মূলত পোস্ট অফিস থেকে। আর সেই সঞ্চয়পত্রের নাম হয় পারিবারিক সঞ্চয়পত্র। তো পারিবারিক সঞ্চয়পত্র কত % হারে? 13% মুনাফা একই মেয়াদের সঞ্চয়পত্র ক্রয় করেন। তাইলে মেয়াদ কত সময়? 6 বছর। আসো এবার আমরা অঙ্কে যাই, কথা না বাড়িয়ে। জনাব আলিমের অর্থের মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়া নির্ণয় করি। নির্ণয়টা লিখছি আমরা, এই অঙ্কর যেভাবে নিয়ম সেটাই লিখলাম। এখানে পিবি মানে কি বলো তো? প্রেজেন্ট ভ্যালু। এর আগে আমি তোমাদেরকে দিছিলাম কি, এই পড়াগুলো দিছিলাম। পিবি মানে কি? 2 লক্ষ টাকা। পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, আর প্রেজেন্ট ভ্যালু কত টাকা? 2 লক্ষ টাকা। এরপরে হচ্ছে সুদের হার। সুদের হার কি? আয় মানে কি? 13%। সবার কাছে নিশ্চয়ই
সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসে গেছো। 13%কে কীভাবে আমি 0.13 মধ্যে নিয়ে আসছি এই দেখো। সবাই সবাই আমার ক্যালকুলেটরের দিকে খেয়াল করো। একে যদি আমি ভাগ দিই, 13 ভাগ 100, তাহলে হবে কি 0.13। সবাই দেখছো তো? মানে তুমি ক্যালকুলেটর দিই 13কে ভাগ দিবা ভাগ 100%, ভাঙা এইভাবে 13 ভাগ 100 কত হয়? এই 0.13। এই পার্সেন্ট তুমি যত পার্সেন্টেজ হোক, যদি 10% হইতো তাহলে আমরা দিতাম কি 10 ভাগ 100, তাহলে হয়তো কি 0.10। যত পার্সেন্টই ভাঙেও না কেন, তুমি যেই পার্সেন্ট বলবে সেই পার্সেন্টকে সেই সংখ্যা দিয়ে 100কে ভাগ দিবা, তোমার পার্সেন্ট ভাঙে যাবে। তাহলে আমরা পার্সেন্টকে ভাঙাইলাম। আই সমান কত? 13% বা 0.13। মেয়াদ কত? এন। এন মানে কি? বছর। আর বছর হচ্ছে, বছর কত বছর? 6 বছর। ভবিষ্যৎ মূল্য আমরা জানি না, আমাদেরকে বাহির করতে বলছে কি ভবিষ্যৎ মূল্য। জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায়? চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় বাহির করার জন্য বলছে। তাহলে আমাদের এই সূত্রটা কোন সূত্রটা বলো তো? বই সবার হাতে আছে, সবাই একটু বইতে দেখো। 100 মানে এই সূত্রটা হচ্ছে কি বর্তমান মূল্য 1 প্লাস সুদের হার বাই বাৎসরিক মেয়াদ। এটা 1 নম্বর সূত্রে পড়ছে, দেখো। তাহলে আমরা কি বাইর করব? এফবি। এফবি ইকুয়াল কত? তাহলে আমরা জানি কি ভবিষ্যৎ মূল্য সমান এফবি ইকুয়াল পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার। এই দেখো সবাই, এই সূত্রটা পড়ছে, 1 নম্বর সূত্রটা এই অঙ্কের মধ্যে পড়ছে। তাহলে পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা তো এর আগে এটা লিখে রাখছি, আই ইকুয়াল কত? 0.13। এটারে আমরা ভাঙাই নিছি। এন সমান কত? এন হচ্ছে 6 বছর। আর এফবি কত আমরা জানি না, এজন্য ভবিষ্যৎ মূল্য বা এফবি ইকুয়াল প্রেজেন্ট ফিউচার ভ্যালু, আর পিবি সমান কি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুটা আমাদের দেওয়া আছে কত টাকা বলো তো? 2 লক্ষ টাকা। সে কত টাকা জমা সঞ্চয়পত্র কিনলো? 2 লক্ষ টাকার। সে 2 লক্ষ টাকা ইন্টু 1 প্লাস 0.13 হোল টু দি পাওয়ার 6 বা 6। এটারে আমরা কি করবো এবার? এটা আমরা ব্র্যাকেটের, আমরা সবসময় সরল করার সময় কি করতাম? আগে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। ব্র্যাকেটের কাজটা করব 1 আর 0.13 1 প্লাস 0.13 আমরা যোগ করি 1.13 পাওয়ারের জায়গায় পাওয়ার, ঠিক আছে। এবার তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরটা হাতে নাও, তোমরা হয়তো নাও বুঝতে পারো। দেখো 1 ঘর ভাড়ায় নিতে পারবা। 5-এর উপরে যদি কোনো কিছু থাকে সামনের ঘর থেকে, তুমি আমার এখানে 7 আছে, আমি 5-এর পরে 2 নিছিস, মানে 5-এর উপরে যদি কোনো সংখ্যা থাকে এর আগের সংখ্যার মধ্যে 1 বাড়িয়ে নেওয়া যায়, এজন্য আমি সেটাই করছি। এবার তোমরা কি করবা? এই 2 লক্ষ টাকা দিয়ে 2.081952কে কি করব? সরাসরি গুণ দিব। দেখো সবাই এই 2 লক্ষ উঠাও, সবাই ক্যালকুলেটরে 2 লক্ষটা উঠাও, ইন্টু 2.081952। দেখো কত হলো? 4,16,390.4। তার মানে 4 শূন্য দেওয়া যায়, 4-এর পরে 0 দেওয়া যায় টাকা। তার মানে কি? সুতরাং জনাব আলিম চক্রবৃদ্ধি হারে, সুতরাং জনাব আলিম চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় 6 বছর পর 4,16,390.40 টাকা পাবে। তাহলে সে পাইতো 6 বছরের দ্বিগুণ, শুধু 4 লক্ষ টাকা পাইতো। এখন যেহেতু বন্ধুর পরামর্শে সঞ্চয়পত্র কিনলো, তাহলে তার কি হলো বলো তো? সে আরও 16,390 টাকা বাড়তি পেল। তাহলে কোনটা বেশি হলো? এবার তোমাকে উচ্চতর চিন্তন দক্ষতা তোমাকে যাচাই করবে। দেখো
আমি তোমাদেরকে ক্যালকুলেটরে কিভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে এই চক্রবৃদ্ধির বা ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্যের অঙ্কগুলো বাইর করতে হয় সেটা দেখাই দিলাম। এবং পাওয়ার টিপ দেওয়ার জন্য যে এটা ব্যবহার করতে হয়, এই সায়েন্টিফিক ক্যালকুলেটরে পাওয়ার টিপ দেওয়ার জন্য এটা ব্যবহার করতে হয়। এরপরে তুমি যেটাই দাও এবং যখন তুমি এই ধরনের অঙ্ক করবা সেম যেইভাবে আছে জাস্ট সেভাবেই তুমি দিবা, ঠিক আছে। এরপরে আসো আমরা কি করব, থার্ড প্রশ্নটা পড়ব, মানে একদম শেষের প্রশ্নটা পড়ব। সবাই প্রশ্নে যাও। বলছে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে আমরা যৌক্তিকতা মূল্যায়ন করে কি পাইছি, সে যদি ব্যাংকে টাকা জমা রাখতো তাহলে কি করতো, 2 লক্ষ টাকার দ্বিগুণ হচ্ছে কত, 4 লক্ষ টাকা। কিন্তু এখানে কত পাইছে, 4,16,390 টাকা পাইছে। কত টাকা, 4,16,390 টাকা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার তোমরা উচ্চতর চিন্তন দক্ষতা তোমার বিবেক দিয়ে তুমি বলো তো কোনটা তার জন্য বেটার হয়েছে। আমাদেরকে প্রশ্ন করছে কি, প্রশ্ন করছে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে আমরা ধরে নিতে পারি জনাব আলিমের সিদ্ধান্ত যুক্তিযুক্ত। কেন, কারণ তিনি তার বন্ধুর পরামর্শে, তুমি এবার গোছায় লিখবা, বন্ধুর পরামর্শে 13% মুনাফায় সঞ্চয়পত্র কেনাটা বেটার হয়। কারণ সে যদি ব্যাংকে টাকাটা জমা রাখতো দ্বিগুণ হলে কত টাকা হতো, 2 লক্ষ টাকা, 6 বছরে আরও 2 লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে 4 লক্ষ টাকা হতো। এভাবে তুমি গুছাই লিখবা। এখন সে যেহেতু তার বন্ধুর পরামর্শে 13% মুনাফায় সঞ্চয়পত্র ক্রয় করলো, সেই ক্ষেত্রে তার কি হলো, তার 4,16,390 টাকা পায় 6 বছরে। সেক্ষেত্রে তার এই সঞ্চয়পত্র কেনাটাই তার জন্য যুক্তিযুক্ত। খুব সুন্দর করে তুমি তোমার ভাষায় বুঝিয়ে দিবা। এটা জাস্ট অঙ্কটা তুমি যদি জাস্ট বুঝতে পারো কোনটা ভালো আর কোনটা মন্দ, আবার এটা সুযোগ ভাই তুমি দিতে পারো। 2টা প্রকল্পের মধ্যে সে একটা তার কাছে 2টা সুযোগ ছিল। একটা কী ছিল, একটা হচ্ছে সে ব্যাংকে টাকা জমা রাখতে পারতো, আবার সে সঞ্চয়পত্র কিনতে পারতো। তো সে ব্যাংকে জমা রাখার টাকাটার সুযোগটা বাদ দিয়ে সে কী করলো, সঞ্চয়পত্রটা কিনলো। সেক্ষেত্রে তার কি হবে, সে একটা সুযোগ ব্যয় বাদ দিয়ে আরেকটা গ্রহণ করলো। এক্ষেত্রে যে প্রকল্পটা তার আগে এবং বেশি টাকা বেশি মুনাফা হয় সে প্রকল্পটাই গ্রহণ করলো। এভাবে তুমি গুছিয়ে লিখে দিবা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা দেখো। আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। আসো সবাই। বলছে কি 2 নম্বর প্রশ্নে সবাই একটু পড়ো। বলছে বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়, বলো তো। বাট্টাকরণ প্রক্রিয়া অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়, সবাই উত্তর দাও। অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। কোন মূল্যকে, অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। আমরা বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো। অর্থের ভবিষ্যৎ ও মূল্যটা কি বলো তো, সৃষ্টিকারী উপাদানটি হলো কি, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদান হলো কি, ব্যাখ্যা করতে বলছি। সেই উপাদানটা নিয়েই তো আমাদের এই সময়ের মূল্য, এই টাকার পরিমাণ বৃদ্ধি পায় সময়ের সাথে সাথে। সেটার নাম কি বলো তো, সুদের হার। সুদের হারটাকে তুমি কিভাবে বৃদ্ধি পায় সেটা ব্যাখ্যা করে দিবা। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিলাম। এবার আমরা কি করব বলো তো, আমরা উদ্দীপকটা পড়ো। দেখো, জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইল। কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ায় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। বিষয়টা নিয়ে জনাব ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছে। এখন কি করবে উনি বুঝতে পারতেছে না। তো আসো এবার আমরা আমাদের প্রশ্ন বলছে, পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। পদ্মা ব্যাংকের শর্তটা কি বলো তো, সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য ব্যাংকে টাকা জমা রাখতে চাইলো। এখন তাহলে আমরা কি করব, ভবিষ্যৎ মূল্য চাইছে, ফরহাদের ভবিষ্যৎ মূল্যের সূত্র কি, আগেরটা যেভাবে বলছি বলো তো কি, FB ইকুয়াল, আসো আমরা FB ইকুয়াল PB × 1 + I হোল টু দি পাওয়ার n। সেই সূত্র FB ইকুয়াল PB × 1 + I হোল টু দি পাওয়ার n। তাহলে PB ইকুয়াল টু কত বলো তো, 10 লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্যটা। এরপরে I ইকুয়াল টু কত, 10% বা 0.10। আমরা এর আগে তোমাকে কিভাবে পার্সেন্টটা ভাঙাইতে হয় সেটা আমি দেখাই দিছিলাম। আবারও দেখো সবাই,
10 ভাগ দেখো 10 তারপরে ভাগ দিবা 100 সমান সমান দিলে তোমার এরপরে সায়েন্টিফিক ক্যালকুলেটর কিছু একটা আছে এরকম, এরপরে তোমার 0.1। আসো এরপরে আমরা কি করব, 0.10 এরপরে আমরা এটা লিখব কি 10 লক্ষ ইন্টু 1 হচ্ছে সূত্রের জন্য, আই হচ্ছে 0. ওই যে পার্সেন্ট 10%, আর হোল টু দি পাওয়ার 10 মানে কি মেয়াদকাল, এন সমান কত 10 বছর, এন সমান কত বছর, এন হচ্ছে কি মেয়াদকাল বা বছর, সেই 10 বছর, এটা হোল টু দি পাওয়ার। এবার আমরা তুমি যদি এক লাইনেও করতে চাও এই ডাইরেক্ট এটা দিও, তুমি ক্যালকুলেটারে হুবহু উঠিয়ে তুমি অঙ্কটা করতে পারবা। তারপরেও অঙ্ক যেহেতু আমরা এক লাইন একটু বাড়তি করলাম, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটেরটা কাজটা করি, এই 1 আর 0.10 যদি যোগ করি আমরা, তাহলে 1.10 আর পাওয়ারটা ঠিক থাকবে। এরপরে আমরা পাওয়ারকে ভাঙাবো, ওই ব্র্যাকেটের কাজটা করব। 10 লক্ষ ঠিক আছে, 1.10 এটাতে যদি পাওয়ার করি, দেখো সবাই একটু খেয়াল করো ক্যালকুলেটার দিকে, যারা নতুন তারা একটু বুঝতে সমস্যা হয়। ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট 1.10 আবার ব্র্যাকেট শেষ। এবার হোল টু দি পাওয়ার, এটা দেখো এটা হোল টু দি পাওয়ার কত 10। এবার তুমি বলো তো কত হলো, 2.5937 72 পর্যন্ত নিলাম, 1 2 3 4 5 6 দশমিকের পরে 5 ঘর নিলে এনাফ, তারপর আমি 6 ঘর পর্যন্ত নিলাম। এবার দেখো এটাকে ডাইরেক্ট এবার 10 লক্ষ দিয়ে গুণ করো, এটা বাদ দাও। এবার আমরা 10 লক্ষ দিয়ে গুণ করব, 10 লক্ষ 2 আরেকটা হবে 1 2 3 এবার ব্র্যাকেট দেওয়া লাগবে না, যাই হোক আমি ব্র্যাকেটটা মুছে দিই, ইন্টু কী করব 2.593742 যদি আমরা গুণ করি তাহলে কত আসে 25,93,742। 25 লক্ষ দেখো 25,93,742 টাকা। ক্লাস 9-এ যারা আছে তারা একটু নতুন, তারা পারতে একটু সমস্যা হবে। আসে এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা পড়ি। দেখো বলছে, বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। সপক্ষে যদি যুক্তি দিতে যাও তাহলে তোমাকে আগে কি বাইর করতে হবে বলো তো, সে জমি কিনলে তার কত টাকা হবে। আসে আমরা উদ্দীপকের ফরহাদ সাহেব যদি পৌরসভায় জমি কিনেন তাহলে 8 বছর পর জমির মূল্য হবে কত, ভবিষ্যৎ মূল্য সমান কত 10 লক্ষ ইন্টু 2 প্লাস 2 লক্ষ। বলছে কি জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। অতিরিক্ত মানে 10 বছর পর 8 বছর পরে তো ডাবল হবেই। বলছে যেখানে 8 বছরের জমির মূল্য দ্বিগুণ হয় এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে, সেজন্য আমরা লিখছি 10 লক্ষ ইন্টু 2 প্লাস 2 লক্ষ। তো এটা ফার্স্ট ব্র্যাকেটে। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করি, এটা যখন গুণ করলাম 20 লক্ষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেটে আনলাম 2 লক্ষ। এবার হইল কত 20 লক্ষ আর 2 লক্ষ মিলাই 22 লক্ষ টাকা। এবার আসো, এবার বলছে 8 বছর পর পদ্মা ব্যাংক থেকে প্রাপ্ত অর্থ হবে কত। এই যে আমরা এই সূত্রটাকে ছোট করে ফেলছি, সূত্রটা লিখলাম না যেহেতু তোমরা এটা জানো। এই 10 লক্ষ ইন্টু এই সূত্রটা হুবহু লিখলাম 1 প্লাস 0.10 আর হোল টু দি পাওয়ার 10। তাহলে সেক্ষেত্রে আমাদের 10 লক্ষ, এটাকে ডাইরেক্ট যদি তুমি করো তাহলে ডাইরেক্ট করে দিই, দেখাই আমি তোমাদেরকে। হ্যাঁ এই যে দেখো, তুমি যোগ করে এক লাইন করেও নিতে পারবা। আবার আমি এর আগেও তোমাদেরকে বলছি, বলা হয়েছে যে দেখো 10 লক্ষ 1 2 3 আচ্ছা। এরপরে তুমি ব্র্যাকেট দিবা 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ হোল টু দি 21,43,588। 88 পরে 0.81 আছে, এই জন্য আমি কত নিলাম 8 9 নিলাম, কি 21,43,589 নিলাম। এই কারণে 88 আছে। এই দশমিকের পরে যদি 6 5-এর উপরে কোনো সংখ্যা হয় সেখান থেকে তুমি দশমিকের আগের সংখ্যায় 1 বাড়তি নিতে পারো। এই জন্য 8-এর সাথে আমি এখান থেকে 1 নিয়ে 89 করলাম।
দশমিকের রাখলাম না টাকা। এবার তুমি এটা যোগ বিয়োগের ক্ষেত্রে দশমিক যেন না আসে জন্য সুবিধা করার জন্য 1 নিয়ে নিলাম। অর্থাৎ জমি কিনলে ফরহাদ সাহেব পদ্মা ব্যাংকের চেয়ে কী হবে? পদ্মা ব্যাংকের চেয়ে 22 লক্ষ, পদ্মা ব্যাংকে কত? 22 লক্ষ মাইনাস, আর পদ্মা ব্যাংকে 8 বছর পাবে, এটা হচ্ছে কত? সে জমি কিনলে এটা 22 লক্ষ পাবে, আর পদ্মা ব্যাংকে 8 বছর পরে সে কত পাবে? 21,43,559 টাকা। সেখান থেকে আমি বিয়োগ দিলাম, তো বিয়োগ দিলে কত থাকে? 56,000। দেখো সবাই, 56,411 টাকা বেশি পাবে। তাই ব্যাংকে টাকা না রেখে জমি কিনাটাই ফরহাদ সাহেবের জন্য যুক্তিযুক্ত বলে আমি মনে করি। এই কথাটা তুমি লিখে দিবা, কারণ উচ্চতর চিন্তন দক্ষতা তোমার মতামতটা চাইছে, সেক্ষেত্রে তুমি তোমার মতামতটা দিয়ে দেবা। তো আশা করি আমার আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, আর অঙ্কগুলো আবার করবা। এরপরে এ অধ্যায়ের তোমাদের যাদের কাছে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে কি করবা? অঙ্কগুলা বোর্ডের প্রশ্নগুলা করবা। এরপরে আমরা চতুর্থ অধ্যায়ে যাব। চতুর্থ অধ্যায়ের কিছু পড়া শেষ করে আমরা অঙ্কে যাব। সবাই সাথে থাকবা আজকের ক্লাসে। আজকের জন্য আল্লাহ হাফেজ।